প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তাল ভারত, বিভিন্ন শহরে বিক্ষোভ, পদক্ষেপ না নিলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সীমাবদ্ধ থাকবে না আন্দোলন, হুঁশিয়ারি ককরোচ পার্টির। আবারও ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, ভুল পদক্ষেপের মাসুল দিতে হবে সতর্কবার্তা আরাকচির। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের তাণ্ডব। বাংলাদেশ সহ 60টি দেশের ওপর 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে অতিরিক্ত চাপ ট্রাম্পের। 100-ও বেশি সেনা হতাহতের পর এবার অস্ত্রের মজুদের শেষ আমেরিকার, 5 সপ্তাহ চালাতে পারবে যুদ্ধ, ইরানের ফাঁদে কি আটকা যুক্তরাষ্ট্র? ছাত্র জনতা পুলিশ সংঘর্ষের রণক্ষেত্র দিল্লি, আন্দোলন ছড়িয়েছে ভারত জুড়ে, মোদীর আলোচনার প্রস্তাব ফিরিয়ে কি শর্ত দিল ছাত্ররা? কারাগারের চারপাশে কুমির দিয়ে হামাসকে পাহারা ইসরায়েলের, বর্বর নেতানিয়াহুর দেশের এমন কাণ্ডে কি ব্যবস্থা নেবে জাতিসংঘ? ইরানের হামলায় 100-ও বেশি মার্কিন সেনা হতাহতের পর এবার আরেক বিপর্যয়ের মুখে পড়েছে আমেরিকা। ইরানের বিরুদ্ধে আর মাত্র 4 থেকে 5 সপ্তাহ যুদ্ধ চালাতে পারবে ট্রাম্পের দেশ। অস্ত্রের মজুদ কমে যাওয়ায় আর যুদ্ধ চালাতে পারবে না তারা। এছাড়াও হরমুজের পর এবার বাব আল মান্দ বন্ধ করে দিয়েছে ইরানের মিত্র হুথিরা। ইরানের নির্দেশে লোহিত সাগরে জ্বলে উঠেছে তারা। এমন পরিস্থিতিতে বাড়ছে তেলের দাম। সব মিলে শুধু আমেরিকার পরাজয় নয়, হুমকির মুখে কি বিশ্ব বাণিজ্য? ইরানের হামলায় 100-ও বেশি মার্কিন সেনা হতাহতের পর এবার শেষ হয়ে আসছে আমেরিকার অস্ত্রের মজুদ। বড়জোর আর 4 থেকে 5 সপ্তাহ ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারবে দেশটি। আরো খারাপ খবর, গেল 43 বছরের মধ্যে এই প্রথম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে আমেরিকার তেলের মজুদও, যার কারণে ভেঙে পড়তে পারে দেশটির অর্থনীতির চাকা। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে এ সংকটের কথা জানিয়েছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। এমনকি যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রের মজুদ, বিশেষ করে ড্রোন ও মিসাইলের সংখ্যা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ড্রোন ও মিসাইল সরবরাহ কমে আসার ফলে আগামী দিনগুলোতে যুদ্ধ চালিয়ে নেওয়া ট্রাম্প প্রশাসনের জন্য অত্যন্ত কঠিন হবে। এমনকি অস্ত্রের মজুদ কমে আসার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগন। বিশ্লেষকরা বলছেন, সামনের সংকট এতটাই গুরুতর হতে পারে যে মার্কিন জনগণের তোপের মুখে নিজের ক্ষমতা টিকে রাখাই ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের তেলের মজুদ 311 মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। দেশটির আইন অনুযায়ী ন্যূনতম 250 মিলিয়ন ব্যারেল তেলের মজুদ বজায় রাখা বাধ্যতামূলক। এ মজুদ আগস্টের মধ্যে ফুরিয়ে এলে মার্কিন প্রেসিডেন্টকে ঝুঁকতে হবে দক্ষিণ আমেরিকার দিকে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ এবং যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্যে তেল সংগ্রহ ট্রাম্প প্রশাসনের জন্য চ্যালেঞ্জিং হবে। আর যুদ্ধ শুধু ড্রোন আর মিসাইলের খেলা না, সেখানে অর্থনীতিও সমানভাবে টিকে রাখতে হয়। ইরানের শর্ত না মেনে হরমুজ প্রণালী পার হওয়ার সময় আবারও বাণিজ্যিক জাহাজ তেহরানের হামলার শিকার হয়েছে। ফলে বুধবার রাতভর ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্টকম। তেহরানের সলামচে বর্ডার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে জর্ডান ও বাহরাইনের বিভিন্ন স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা বহাল রেখেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমনকি ইরানের নির্দেশে জ্বলে উঠেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। লোহিত সাগরে সৌদি আরবের 2টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তারা। হরমুজ প্রণালীতে ইরানের হামলা এবং লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধ না হলে ইরানের সেতু এবং জ্বালানি অবকাঠামোতে হামলা বহাল রাখার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে তাদের কৃতকর্মের জন্য চরম মূল্য দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ম্যানিলায় আসিয়ান সম্মেলনের এক ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি চুক্তির জন্য আকুতি মিনতি করছে তেহরান। চুক্তির বিষয়ে তাদের হুঁশ ফেরা দরকার। জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাইদ ইরাভানি পাল্টা জবাবে বলেছেন, চুক্তির সব ধরনের সম্ভাবনা ভেস্তে দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। হামলা এবং চুক্তি একমুখে দুই কথা বলে নিজেদের আদর্শের জায়গা ঠিক রাখতে পারেনি ওয়াশিংটন। প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তাল ভারত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা সংস্কারের দাবিতে যন্তর মন্তর আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে চলমান আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না বলে সতর্ক করেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। প্রশ্ন ফাঁসের ঘটনায় কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে 26 দিনের অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক। ভারতের নিট ইউজি বা মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে টানা ৩৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি কেরালার তিরুবনন্তপুরম এবং হরিয়ানার করনাল সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও বিরোধী দলের নেতাকর্মীরা। কেরালায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভের জেরে যন্তর মন্তরের 1.5 কিলোমিটার এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। সহিংসতার আশঙ্কায় দোকানপাট ও রেস্তোরাঁও বন্ধ রাখা হয়।
দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন, কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ না নিলে চলমান আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি আরও কঠোর হতে পারে বলেও জানান তিনি। আন্দোলনের চাপের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল এনে উচ্চশিক্ষা সচিব বিনীত যোশীর পরিবর্তে নরেশ কুমার গঙ্গোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় আরো কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি। আন্দোলন ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন। অন্যদিকে বিজেপির প্রবীণ নেতা মুরলী মনোহর যোশীও শিক্ষার্থীদের উদ্বেগকে যৌক্তিক বলে মনে করেছেন। বিক্ষোভ কর্মসূচির মধ্যে ২৬ দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লিতে বিজেপির সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে অনশন শেষ করেন তিনি। এ সময় আন্দোলন শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়ে অংচুক অভিযোগ করেন, একটি মহল আন্দোলনের সুযোগ নিয়ে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। এদিকে চলমান বিক্ষোভের মধ্যে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক প্রায় ৪৮০টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করে ব্লক করেছে দিল্লি পুলিশ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানে বড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা সতর্কবার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এমন পদক্ষেপের মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযানের পর পাল্টা হামলা শুরু করেছে ইরান। জর্ডান, বাহরাইন ও কুয়েত জানিয়েছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার ঘটনা ঘটেছে। কুয়েতের সামরিক বাহিনী বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এই আক্রমণ ঠেকাতে কাজ করছে। ইরাক সীমান্তবর্তী আলী আবদালি সীমান্ত ক্রসিং এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি ও জর্ডান। এমন পরিস্থিতিতে ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। এদিকে ইরানের বিরুদ্ধে আরো বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের বিরুদ্ধে আগের যে কোনো হামলার চেয়ে বড় অভিযান চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ওয়াশিংটন। তবে সামরিক অভিযান নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি। একই সঙ্গে ইরানি হামলায় জাহাজ, পণ্য বা কোনো স্থাপনায় ক্ষয়ক্ষতির অর্থ এখন থেকে ওয়াশিংটনের কাছে জব্দ থাকা তেহরানের অর্থ থেকে পরিশোধ করা হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের পর পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী পদক্ষেপ শেষ পর্যন্ত ট্রাম্পের জন্যই বড় ক্ষতির কারণ হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফও দাবি করেছেন, ইরানকে চাপ দিতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই জ্বালানি সংকট তৈরি করেছে। সংঘাতের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধের প্রস্তাব সিনেটে বাতিল হয়েছে। নতুন এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের মধ্যেও যুদ্ধের পক্ষে সমর্থন আগের তুলনায় কমে গেছে। একই সময়ে ইরানের হামলায় রাশিয়া সহায়তা করেছে কিনা তা তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং অঞ্চলটি বড় ধরনের সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে। তিনি হরমুজ প্রণালী ও বাব আল মানদেব দিয়ে নৌ চলাচল পুনরায় স্বাভাবিক করার পাশাপাশি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। গাজা সিটিতে বিমান হামলায় অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য উত্তর গাজার বিভিন্ন শরণার্থী শিবিরেও একের পর এক হামলায় ধ্বংস হয়েছে বহু বাড়িঘর।
এদিকে গাজা পুনর্গঠনে প্রায় $71 বিলিয়ন প্রয়োজন হবে বলে নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে। গাজায় এখনও প্রায় 14 লাখ অর্থাৎ 2/3 বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি। মানবিক সংকট আরো গভীর হওয়ার আশঙ্কার মধ্যেই গাজায় নতুন করে হামলা বাড়িয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা সিটির একটি বাড়িতে দখলদারদের বিমান হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া জেইতুন এলাকায় আরেকটি ভবনে হামলায় আহত হয়েছেন কয়েকজন। একই সময়ে বুরেইজ ও জাবালিয়া শরণার্থী শিবির এবং তাল আল হাওয়া এলাকায় একাধিক বাড়িঘর ধ্বংসের খবর পাওয়া গেছে। আতঙ্কে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। মানবিক সহায়তা সংস্থা অক্সফাম, প্যালেস্টাইনের অর্থনৈতিক নীতি গবেষণা প্রতিষ্ঠান মাস এবং বাণিজ্য উন্নয়ন সংস্থা প্যালট্রেডের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, টানা যুদ্ধ গাজার উন্নয়নকে প্রায় 77 বছর পিছিয়ে দিয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী গাজা পুনর্গঠনে প্রয়োজন হবে $71.4 বিলিয়ন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় মানবিক সংকট এখনো ভয়াবহ। সংস্থাটির তথ্য অনুযায়ী প্রায় 14 লাখ মানুষ অর্থাৎ গাজার 2/3 বেশি জনগণ এখনো তীব্র খাদ্য সংকটে রয়েছে। মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং ত্রাণ পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের প্রতি আহ্বান জানিয়েছেন 70 জনের বেশি ব্রিটিশ আইন প্রণেতা। নতুন প্রধানমন্ত্রী বার্নহামের কাছে পাঠানো এক খোলা চিঠিতে তারা জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। ইহুদি ধর্মীয় দিবস উপলক্ষে 4000-এর বেশি উগ্রপন্থী ইসরায়েলি আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করায় জেরুজালেমেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাত সহ তীব্র নিন্দা জানিয়েছে 8টি দেশ। কারাগারের নিরাপত্তায় সাধারণত ব্যবহার করা হয় উঁচু দেয়াল, কাঁটাতারের বেড়া কিংবা সশস্ত্র প্রহরা, কিন্তু এবার সেই পরিচিত ধারণাকে ছাপিয়ে এক ভয়াবহ পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। হামাস সদস্যদের আটক রাখা একটি উচ্চ নিরাপত্তা কারাগারের চারপাশে কুমির রাখার উদ্দেশ্যে পরীক্ষা খনন কাজ শুরু করেছে তারা। অমানবিক এই উদ্যোগ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেজিয়ত কারাগারের একটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট অংশে কুমির রাখার লক্ষ্যে পরীক্ষা খননের কাজ শুরু হয়েছে। ওই অংশে মূলত হামাস সদস্যদের বন্দী রাখা হয়। বিতর্কিত এই উদ্যোগ ঘিরে ইসরায়েলের নিরাপত্তা নীতি, মানবাধিকার পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, নেগেভ মরুভূমিতে অবস্থিত কেজিয়ত কারাগারের একটি বিশেষ উইংয়ের চারপাশে প্রায় 170 মিটার দীর্ঘ পরীক্ষা খনন করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষাগুলো কারাগারের ভেতরের অংশে নির্মাণ করা হচ্ছে, ফলে বাইরে থেকে এগুলো দেখা যাবে না। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ও কুমিরের জন্য নির্ধারিত পরীক্ষা নির্মাণের কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রী ইদিত সিলমানের সাম্প্রতিক এক সিদ্ধান্তের পর এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে। গত সপ্তাহে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করে নীল নদের কুমিরকে গৃহপালিত বন্য প্রাণী হিসেবে শ্রেণীবদ্ধ করার সিদ্ধান্ত নেন। এরপর জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের দপ্তর জানায়, সিলমানের ওই সিদ্ধান্তের ফলে কারাগারে কুমির রাখার প্রকল্পটি বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ এই প্রকল্পের কুমিরগুলোর আবাসন, পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ একটি পৃথক পরিকল্পনা প্রণয়ন করেছে। কারারক্ষীদের কুমির সামলানোর জন্য এরই মাঝে বিশেষ প্রশিক্ষণও দেয়া হচ্ছে। পুরো প্রকল্পের জন্য প্রায় $6.3 মিলিয়ন অর্থাৎ আনুমানিক 78 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। এই পরিকল্পনা ইসরায়েলের ভেতরে বিতর্কের জন্ম দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইসরায়েলের নেচার অ্যান্ড পার্কস অথরিটি এ বিষয়ে জরুরি বৈঠক করে কারাগারে কুমির রাখার সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছে। কেজিয়ত কারাগার দীর্ঘদিন ধরেই গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীর থেকে আটক ফিলিস্তিনিদের রাখার জন্য ব্যবহৃত হয়ে আসছে। এটি ইসরায়েলের সবচেয়ে বড় কারাগারগুলোর একটি। 2023 সালের 8 অক্টোবরের পর থেকে হামাসের সামরিক শাখার নুকবা ইউনিটের সদস্য সন্দেহে শত শত ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে এখানে আটকে রাখা হয়েছে। মূলত তাদের ঘিরেই রাখা হবে এসব কুমির।
জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এর আগে কেজিয়ত কারাগারের ভিডিও প্রকাশ করেছিলেন। সেই ভিডিওতে ফিলিস্তিনি বন্দীদের চলাচলে কঠোর বিধিনিষেধ, পর্যাপ্ত খাবার ও আবাসন সংকটের চিত্র তুলে ধরা হয়। তা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ব্যাপক উদ্বেগ জানায়। সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তিতে নতুন শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আব্রাহাম অ্যাকর্ডসে রিয়াদ যোগ দিলেই কেবল চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের শর্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। তবে ফিলিস্তিন রাষ্ট্রের পথ তৈরি না হওয়া পর্যন্ত তেল আবিবকে স্বীকৃতি না দেওয়ার অবস্থানে এখনও অনড় রিয়াদ। মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্ভাব্য বেসামরিক পরমাণু চুক্তি। জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতার এই উদ্যোগ এখন আটকে গেছে ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রিয়াদ আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই কেবল এই চুক্তির চূড়ান্ত অনুমোদন পাবে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই পরমাণু সহযোগিতা চুক্তি সামরিক উদ্দেশ্যে নয় বলে দাবি করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান, চুক্তির আওতায় সৌদি আরব শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না। যুক্তরাষ্ট্রের লক্ষ্য সৌদির পারমাণবিক কর্মসূচিকে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রাখা। তবে এই চুক্তির সঙ্গে ইসরায়েলের স্বীকৃতির বিষয়টি যুক্ত করায় নতুন করে আলোচনায় এসেছে আব্রাহাম অ্যাকর্ডস। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ট্রাম্পের শর্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলে তা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ঐতিহাসিক অগ্রগতি হবে। তবে রিয়াদ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তাই তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে নিজ শর্তে এখনও অনড় বলে ধারণা করা হচ্ছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কার্যকর ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না তারা। এর আগে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে সমঝোতার ঘোষণা দেয়। তবে চুক্তিটি কার্যকর হতে প্রয়োজন মার্কিন কংগ্রেসের অনুমোদন। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের নতুন শর্ত ঘোষণার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এখনও তার সরাসরি কথা হয়নি। পরমাণু সহযোগিতা, ইসরায়েলের স্বীকৃতি এবং ফিলিস্তিন ইস্যু, এই তিন বিষয় ঘিরেই এখন চলছে ওয়াশিংটন ও রিয়াদের কূটনৈতিক দর কষাকষি। বিশ্ব বাণিজ্যে আবারও বড় ধাক্কা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে বাংলাদেশ সহ 60টি বাণিজ্য অংশীদারের পণ্যে 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে নেওয়া এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া প্রায় সব পণ্যই নতুন শুল্কের আওতায় আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার থেকে 60টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর করছে। নতুন এই শুল্ক হার হবে 10% এবং 12.5%। ওয়াশিংটনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি, তাই 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এশিয়ায় বড় রপ্তানিকারক দেশগুলোর বেশিরভাগই নতুন শুল্কের আওতায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার পণ্যে 10% শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে চীন, তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও নতুন শুল্ক কার্যকর হবে, যদিও দেশভেদে এই হার ভিন্ন। তাই বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ চেইনে নতুন করে চাপ তৈরির শঙ্কা বিশ্লেষকদের। ট্রাম্পের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র। নতুন 10% শুল্কের কারণে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা কিছুটা কঠিন হতে পারে। তবে চীনের মতো কয়েকটি প্রতিদ্বন্দ্বী দেশের উপর 12.5% শুল্ক আরোপ হওয়ায় কিছু ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলক সুবিধাও পেতে পারে। তবুও অতিরিক্ত শুল্কের চাপ শেষ পর্যন্ত রপ্তানি পণ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। তবে সব পণ্য এই শুল্কের আওতায় আসছে না। তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য এবং আগে থেকেই জাতীয় নিরাপত্তাজনিত শুল্কে থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা ও গাড়ির মতো পণ্য ছাড় পাচ্ছে। ট্রাম্প প্রশাসন বলছে, এই পদক্ষেপ মানবাধিকার সুরক্ষা, জোরপূর্বক শ্রম নিরুৎসাহিত করা এবং যুক্তরাষ্ট্রের উৎপাদকদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করবে। তবে অর্থনীতিবিদদের সতর্ক বার্তা, এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে নতুন অনিশ্চয়তা এবং এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতির দেশগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।